Welcome to my second class on the famous short story The Hunt by one of the most famous Bengali feminist writer Mohassetta Devi, translated by renowned Indian scholar, literary theorist and feminist critic Gayatri Chakraborty Spivak। দেখো আজকে আলোচনা করব one of the most famous Bengali feminist writer Mohassetta Devi লেখা তার ফেমাস শর্ট স্টোরি দ্য হান্ট। এই হান্টের উপরে এর আগে যথারীতি আমি একটা ক্লাস কমপ্লিট করেছি, এটা আমার সেকেন্ড ক্লাস। তুমি যদি আগের ক্লাসটা দেখে না থাকো তাহলে আজকের ক্লাসটা খুব ভালোভাবে বোঝার জন্য আগের ক্লাসটা দেখে নাও এবং তার লিংক তুমি ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। দেখো আমরা লাস্ট যে ক্লাসটা করেছিলাম সেখান থেকে আমরা কি জানতে পেরেছি, আমরা লাস্ট যে ক্লাসটা করেছি সেখান থেকে আমরা জানতে পেরেছি পয়েন্ট নাম্বার 1, the place about which Mohassetta Devi describes is situated on the Gomo-Daltonganj line। আমরা আগের ক্লাস থেকে জানতে পেরেছি যে Mohassetta Devi উনি এখানে একটা জায়গার কথা বলেছেন, অর্থাৎ এই যে গল্প আমরা যেটা পড়ছি এখানে একটা জায়গার কথা বলা হয়েছে, যে জায়গাটা কোথায় অবস্থিত, গোমো এবং ডালটনগঞ্জ লাইনে অবস্থিত। দ্যাট মিন্স গোমো থেকে ডালটনগঞ্জ যাওয়ার পথে এই জায়গাটা আমরা দেখতে পাবো। পয়েন্ট নাম্বার 2, the condition of Kuruda station which is now Kuruda out station abandoned। আমরা লাস্ট ক্লাস থেকে একটা স্টেশনের কথা জানতে পেরেছি যার নাম হচ্ছে কুরুদা স্টেশন। বর্তমান টাইমে যে স্টেশনটা আর ব্যবহার হয় না, অর্থাৎ রেল ডিপার্টমেন্ট থেকে যাকে কিনা আউট স্টেশন ঘোষণা করা হয়েছে এবং যেখানে একটা সাইনবোর্ড দেওয়া হয়েছে, যে সাইনবোর্ডে লেখা আছে কুরুদা আউট স্টেশন অ্যাবান্ডন্ড, অর্থাৎ এই স্টেশনটা হচ্ছে পরিত্যক্ত। পয়েন্ট নাম্বার 3, দ্য রোল এন্ড ইম্পর্টেন্স অফ তহরি স্টেশন। লাস্ট ক্লাস থেকে আমরা আরেকটা স্টেশনের কথা জানতে পেরেছি যেটাকে কিনা বলা হচ্ছে তহরি স্টেশন এবং যার রোল এন্ড ইম্পর্টেন্স আমাদের এই গল্পের ক্ষেত্রে বেশ গুরুত্বপূর্ণ। পয়েন্ট নাম্বার 4, ইট ইজ এ শাল গ্রোয়িং এরিয়া। এখানে যে তহরি স্টেশনের কথা বলা হচ্ছে এখানে প্রচুর পরিমাণে শাল জঙ্গল দেখতে পাওয়া যায়, এটা আমরা জানতে পেরেছি। এবং ফাইনালি পয়েন্ট নাম্বার 5, দিস ইজ এ সুইটেবল প্লেস ফর এলিফ্যান্টস টু লিভ। এই জায়গাতে প্রচুর পরিমাণে হাতি দেখতে পাওয়া যায়। তাহলে এই সমস্ত কি পয়েন্টস গুলো আমরা লাস্ট ক্লাস থেকে জানতে পেরেছি। দেখো ওয়ার্ড বাই ওয়ার্ড, লাইন বাই লাইন ডিটেইলস টেক্সটে যাওয়ার আগে আমি তোমাকে রিকোয়েস্ট করব যে আজকের ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং তোমার যদি ভালো লাগে তাহলে অবশ্যই তুমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে এর বেল আইকন প্রেস করে রাখো, কেন কি তোমার সিলেবাসে প্রেসক্রাইব করা প্রত্যেকটা টেক্সটের ক্লাস তুমি এখান থেকে পেয়ে যাবে। এছাড়া আমার এখান থেকে ইউজি এবং পিজির অনলাইন গাইডেন্স প্রোভাইড করা হয়ে থাকে। ইউজির ক্ষেত্রে কোন কোন ইউনিভার্সিটি অনলাইন গাইডেন্স প্রোভাইড করা হয় এবং পিজির ক্ষেত্রে কোন কোন ইউনিভার্সিটির গাইডেন্স প্রোভাইড করা হয় সেটা তুমি স্ক্রিনে দেখতেই পাচ্ছ। যদি তোমার নেক্সট সেমিস্টারের জন্য কোনোভাবে অনলাইন গাইডেন্সের প্রয়োজন হয় তাহলে ডেসক্রিপশন বক্সে এবং স্ক্রিনে যে কন্টাক্ট ডিটেইলস দেওয়া আছে তার মাধ্যমে যোগাযোগ করতে পারো। সো লেটস কাম টু দ্য টেক্সট। দেখো দ্য টেক্সট দ্য হান্ট আমরা লাস্ট ক্লাসে প্যারাগ্রাফ 2 পর্যন্ত কমপ্লিট করেছিলাম, তাহলে আজকে আমরা শুরু করব প্যারাগ্রাফ 3 থেকে। এখানে কি বলা হচ্ছে, দ্য ভিলেজ অফ কুরুদা ইজ এ গুড ওয়ে বিহাইন্ড দ্য স্টেশন। এখন তুমি আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে এখানে কোন স্টেশনের কথা বলা হয়েছে, অর্থাৎ কোন রেল স্টেশনের কথা বলা হয়েছে। আজকে আমরা যে ক্লাসটা করতে চলেছি এখানে আমি টু দ্য পয়েন্ট বেশ কিছু কোশ্চেন তোমাদের বলে দিয়ে যাব বা তোমাকে বলে দিয়ে যাব, তুমি অবশ্যই তার আনসার কমেন্ট বক্সে দেওয়ার চেষ্টা করবে এই ক্লাসটা দেখাকালীন। তো এখানে ফার্স্ট কোশ্চেন আমি যেটা পুট করতে চলেছি সেটা হচ্ছে, দেখো ফার্স্ট লাইনেই বলা হচ্ছে দ্য ভিলেজ অফ কুরুদা ইজ এ গুড ওয়ে বিহাইন্ড দ্য স্টেশন। এখানে এই যে একটা গ্রামের কথা বলা হচ্ছে এটা কোথায় অবস্থিত, এটা বলা হচ্ছে যে গুড ওয়ে। গুড ওয়ে মিন্স হচ্ছে একটু দূরেই অবস্থিত, অর্থাৎ ফার ডিস্টেন্স, ভালোই দূরত্ব আছে এই স্টেশন থেকে এই গ্রামের মধ্যে। বিহাইন্ড দ্য স্টেশন, এখন এখানে কোন স্টেশনের কথা বলা হয়েছে। দেয়ার আর টু হিলস, এখানে আমরা দেখতে পাই যে দুটো পাহাড় আছে, ওয়ান বিয়ন্ড দ্য হোয়াইট মিডো, এবং একটা পাহাড় যার কথা বলা হচ্ছে সে কিনা কোথায় অবস্থিত, বিয়ন্ড দ্য হোয়াইট মিডোজ। এখানে হোয়াইট মিডো বলতে বিস্তীর্ণ তৃণভূমি, তাহলে বিস্তীর্ণ তৃণভূমির ওপারে একটা পাহাড়কে আমরা দেখতে পাচ্ছি এখানে। ইফ ইট হ্যাড বিন এ বিট ক্লোজার, যদি এই গ্রামটা একটু কাছাকাছি হতো। বিট ক্লোজার কার কাছাকাছি, এই স্টেশনের কাছাকাছি। এখন এখানে কোন স্টেশনের কথা বলা হয়েছে, যদি এই স্টেশনের কাছাকাছি হতো তাহলে এই ভিলেজার্স অফ দ্যাট ভিলেজ, দ্যাট মিন্স দ্য ভিলেজার্স মাইট হ্যাভ স্টার্টেড লিভিং, তাহলে ওই গ্রামের গ্রামবাসীরা তারা বসবাস শুরু করতো। কোথায় শুরু করতো, ইন দ্য অ্যাবান্ডন্ড ব্রিক বিল্ট হাউস। এখানে এই যে ব্রিক বিল্ট হাউসের কথা বলা হচ্ছে এগুলো কেন ডেজার্টেড, এগুলো কেন অ্যাবান্ডন্ড, এটা তুমি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। চলো নেক্সট। তারপরে দেখা যাচ্ছে যে প্যারাগ্রাফ 4, এখানে কি বলা হচ্ছে, দেখো এখানে বলা হচ্ছে ফর পিপল হু লিভ ইন দ্য ভিলেজেস লাইক কুরুদা। এখানে এই যে কুরুদার মতন যে গ্রাম আছে সেই গ্রামে যে সমস্ত লোকজন বসবাস করে তাদের জীবনযাপনটা কেমন, জাস্ট এখানে একটু হালকা করে তুলে ধরা হয়েছে। কি বলা হচ্ছে, লাইফ হোল্ডস ফিউ ব্রেকস আদার দেন অ্যানুয়াল ফিস্ট ডেজ। আমরা বেশ কিছু অ্যানুয়াল ফিস্ট অর্থাৎ অ্যানুয়াল ফেস্টিভ্যালস এর কথা লাস্ট ক্লাসে জানতে পেরেছিলাম। এখন কোন কোন ফেস্টিভ্যালস এর কথা আমরা জানতে পেরেছিলাম তুমি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো কি বলা হচ্ছে এখানে, এই যে কুরুদার মতন গ্রামে যে সমস্ত গ্রামবাসীরা আছে তাদের জীবনের কোনো ব্রেক নেই, অর্থাৎ তাদের জীবনের আনন্দ করার মতন সেরকম কোনো উপায় নেই। তাহলে তারা কিভাবে আনন্দ উপভোগ করবেন, তাদের এই যে অ্যানুয়াল যে ফেস্টিভ্যালস গুলো আছে যেগুলো খুবই কম, সেগুলোর মাধ্যমে তারা কি করে থাকেন, তারা জীবনকে উপভোগ করে থাকেন বা আনন্দকে উপভোগ করে থাকেন। সেই জন্য এখানে বলা হচ্ছে লাইফ হোল্ডস ফিউ ব্রেকস, তাদের জীবনে কোনো রকম কোনো ব্রেক দেখতে পাওয়া যায় না। কি ছাড়া, জাস্ট এই কয়েকটা অ্যানুয়াল ফেস্টিভ্যালস ছাড়া। এখন অবশ্যই তুমি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও যে অ্যানুয়াল ফেস্টিভ্যালস গুলো কি কি, যেটা তোমাকে আমি লাস্ট ক্লাসে বলেছিলাম। সো দেয়ার আইজ আর চার্মড, আর সেই কারণে এটা তাদের কাছে একটা চার্মফুল ব্যাপার। কোনটা চার্মফুল ব্যাপার, বাই দ্য সিনসেস অন দ্য টপ অফ কুরুদা হিল। এখন এই কুরুদা হিলের উপরে কোন দৃশ্যের কথা বলা হয়েছে, আমরা লাস্ট ক্লাসে জানতে পেরেছি যে পাহাড়ের উপর দিয়ে ট্রেন যাওয়াটা সেটা এই ভিলেজার্সদের কাছে বেশ একটা চার্মফুল ব্যাপার এবং তারা কিন্তু এটা বেশ আনন্দ সহকারে উপভোগ করে। চলো নেক্সট। এরপরে দেখতে পাচ্ছি আমরা প্যারাগ্রাফ 5, এখানে কি বলা হচ্ছে, দেখো এখানে আমাদের সাথে ইন্ট্রোডিউসড করিয়ে দেওয়া হলো ফার্স্ট ক্যারেক্টারের। এখানে ফার্স্ট ক্যারেক্টার বলতে আমরা আগেই জেনেছিলাম যে এখানে যে ট্রাইবাল কথা
কথা বলা হয়েছে সেটা কি, সেটা হচ্ছে অরিয়ন ট্রাইবস। দেখো এখানে বলা হচ্ছে ওয়েন মেরি অরিয়ন কামস আপ, এখানে মেরি অরিয়ন আসছে, সে আসে আর কি মাঝে মাঝে নিজেকে একটু আনন্দ দেওয়ার জন্য। এখন কি দেখে সে নিজেকে আনন্দ দেয়? সি লুকস এট দ্য ট্রেন, সে এই ট্রেনের দিকে তাকায়। অ্যাজ দ্য প্যাসেঞ্জার্স লুক এট হার, যদি প্যাসেঞ্জার্সরা তাকে দেখতে পায় তো, ইফ দে সি হার, দ্যাট মিন্স যদি প্যাসেঞ্জার্সরা তাকে দেখতে পায়। যেমন ধরো আমরা মাঝে মাঝে যখন বাস ট্রেনে যাতায়াত করি তখন দেখা যাবে যে জানলা দিয়ে আমরা হয়তো অনেক কিছু দেখার চেষ্টা করি। এখন ধরে নাও যে আমরা ট্রেনে যাচ্ছি এবং ট্রেন থেকে অনেকটা দূরেই একটা গ্রাম অবস্থিত, সেই গ্রামের হয়তো বাচ্চা শিশুরা বা কোনো ব্যক্তিরা তারা কি করছে, যখন ট্রেন যাচ্ছে ছুটে বেরিয়ে আসছে এই যে ট্রেন যাওয়া এই দৃশ্যটা দেখতে। তো মাঝে মাঝে আমরা এরকম দেখতেই পাই যে গ্রাম থেকে বেরিয়ে আসছে বেশ কয়েকজন প্রাণী যারা কিনা কি করছে এই দৃশ্যটাকে উপভোগ করতে চায়, আমরা भी তাদের দেখতে পাই। তো এখানে সেটাই বলা হচ্ছে যে যখন ট্রেন আসে তখন কি করে, এই যে মেরি অরিয়ন এ সাধারণত ছুটে আসে এই গ্রাম থেকে বেরিয়ে এসে এই ট্রেন যাওয়ার এই যে মনোরম দৃশ্য সেটাকে সে উপভোগ করতে থাকে। যদি ওই ট্রেনে অবস্থিত বসে আছে প্যাসেঞ্জার্সরা তাকে দেখতে পায় তো, তাহলে তো বেটার, দূর থেকে দেখাটা খুব একটু মুশকিল ব্যাপার। তো এখানে দেখো বর্ণনা করা হয়েছে মেরি অরিয়ন কেমন দেখতে, এটা भी শর্ট কোশ্চেন আছে। 18 ইয়ার্স ওল্ড, মেরি অরিয়ন তার বয়স কত? 18 বছর বয়স। টল, বেশ লম্বা, ফ্ল্যাট ফিচার্ড, বেশ ফিটেড চেহারা, অর্থাৎ আমরা তাকে হিপোপটেমাস বলতে পারি না, আমরা তাকে বাফেলোস বলতে পারি না, বেশ ফিটেড চেহারা। লাইট কপার স্কিন, দেখো এখানে এই যে লাইট কপার স্কিন কেন বলা হচ্ছে? লাইট কপার, কপার তামার রং কি? তামার রং আমরা দেখবে মাঝে মাঝে বলে থাকি যে এই ফর্সা লোকটা না দেখ কেমন রোদে পুড়ে তার গায়ের চামড়াটা তামাটে বর্ণের হয়ে গেছে, অর্থাৎ লালচে টাইপের হয়ে গেছে। তো এখান থেকেও আমরা বুঝতে পারি এই যে অরিয়ন ট্রাইবস এর কথা বলা হয়েছে এদের গায়ের রংটা কিন্তু কমপ্লিটলি ভিন্ন। কার থেকে? এই মেরির থেকে। এখন মেরির থেকে এদের গায়ের রং ভিন্ন, বা এই ট্রাইবসদের থেকে এই মেরির গায়ের রংটা কেন ভিন্ন হলো এটা আমরা পরবর্তীকালে জানতে পারবো। জাস্ট এখান থেকে আমরা এটুকু মনে রাখতেই পারি যে মেরির বয়স কত, মেরি কেমন দেখতে। মেরির বয়স হচ্ছে 18 বছর, সে বেশ লম্বা এন্ড ফ্ল্যাট ফিচার্ড, এবং বলা যেতে পারে যে সে হিপোপটেমাস নয়, একবারে ফিটেড চেহারা তার, যে কোনো ছেলে দেখলে তার প্রেমে পড়ে যাবে এক কথায় আমরা বলতে পারি। লাইট কপার স্কিন, এবং তার গায়ের রংটা কেমন হয়ে গেছে? লালচে হয়ে গেছে, অর্থাৎ তামাটে বর্ণের হয়ে গেছে। চলো নেক্সট আরো কি বলা হচ্ছে, ইউজুয়ালি সি ওয়েয়ারস এ প্রিন্ট শাড়ি, সে কি করে? সে সবসময় শাড়িই পরে, অর্থাৎ সে কেমন শাড়ি পরে? সে প্রিন্টেড শাড়ি পরে। অ্যাজ সি লুকস এট দ্য ট্রেন, যখন সে ট্রেনের দিকে তাকায়, ট্রেনের দিকে কেন তাকায় এটা भी একটা কোশ্চেন। সো দ্য প্যাসেঞ্জার্স লুক এট হার, যদি প্যাসেঞ্জার্সরা তাকে দেখতে পায়, ইফ সি ক্যাচেস দেয়ার আইজ, যদি এই প্যাসেঞ্জারদের চোখে তা সে দৃশ্যমান হয়তো। দ্যাট মিন্স আমি বারবার যেটা বলতে চাইছি যে গ্রামটা কিন্তু এই স্টেশন থেকে অনেকটাই দূরে। মাঝে মাঝে কি হয়, এই গ্রামবাসীরা ছুটে বেরিয়ে আসে গ্রাম থেকে এই মনোরম দৃশ্যটা দেখার জন্য, বুঝতে পারলে, এই মুভিং ট্রেনের মনোরম দৃশ্য দেখার জন্য। তো অনেক সময় হয়তো কোনো প্যাসেঞ্জার দেখতে পেলো বা দেখতে পেলো না, এই জন্যই বলা হয়েছে ইফ সি ক্যাচেস দেয়ার আইজ, যদি প্যাসেঞ্জার্সরা এই মেরি অরিয়নকে দেখতে পায় তো। চলো নেক্সট তারপরে কি বলা হচ্ছে, এট এ ডিস্টেন্স সি লুকস মোস্ট সিডাকটিভ। দেখো এখানে সিডাকটিভ বলতে কি? সিডাকটিভ মিন্স আমরা বেশ বুঝতেই পারছি যে টেম্পটিং অথবা অ্যাট্রাকটিভ, বা আমরা এটা भी বলতে পারি যে মোহনীয়, বুঝতে পারলে। তো বলা হচ্ছে যে এট এ ডিস্টেন্স, দূর থেকে এই মেরি অরিয়নকে দেখতে কিরকম? তাকে বেশ বিউটিফুল লাগে। আমরা বলতে পারি যে কোনো ছেলে দেখলে তার প্রেমে পড়ে যায়, সে একজন সিডাকটিভ ফিগার। আমরা এটা भी বলতে পারি অ্যাট্রাকটিভ ফিগার, এটা भी বলতে পারি টেম্পটিং ফিগার। বাট আপ ক্লোজ, যদি খুব কাছাকাছি, ইউ সি এ স্ট্রং মেসেজ অফ রিজেকশন। তো এখানে বলা হচ্ছে যে মাই ডিয়ার রিডার, তুমি যদি কখনো ওই মেরি অরিয়নের খুব কাছাকাছি যাও, যদি চোখে চোখ রাখো, তাহলে তুমি দেখতে পারবে যে চোখের মধ্যে একটা মেসেজ থাকে। মেসেজটা কি? মেসেজ অফ রিজেকশন, বুঝতে পারলে। এই যে রিজেকশন, এখন কেন তার মধ্যে এই মেসেজ অফ রিজেকশন যেটা রিফ্লেক্ট হয় তার চোখে, এটা भी একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। ইন হার গ্ল্যান্স, অর্থাৎ সে যে তোমার দিকে তাকাচ্ছে, তুমি দেখতে পারবে তার চোখে মুখে একটা তুচ্ছ তাচ্ছিল্যের ভাব, সে যেন কোনো ছেলেকে পছন্দই করে না। ভালেই ছেলে তার প্রেমে হাবুডুবু খায়, ভালেই ছেলে তার প্রেমে সুইসাইড করে, তার প্রেমে পড়ে, কিন্তু এখানে দেখা যাবে মেরি অরিয়ন কোনো ছেলেকে পছন্দ করে না, তার কাছে যেন সমস্ত ছেলেরাই হচ্ছে এক একটা পয়জন। কেন তার এরকম মনে হচ্ছে সেটা আমরা একটু পরেই জানতে পারবো। চলো নেক্সট তারপরে দেখো প্যারাগ্রাফ 6, এখানে কি বলা হচ্ছে, ইউ উড নট কল হার এ ট্রাইবাল এট ফার্স্ট সাইট। কেন আমরা বলতে পারবো না মেরি অরিয়নকে একজন ট্রাইবাল? তার কারণ হচ্ছে মেরি অরিয়ন তার যে অ্যাপিয়ারেন্স, তার যে বডি স্ট্রাকচার, সেটা একটু আগে আমরা দেখলাম, তার যে গায়ের রং, সেটাই যেন বলে দেয় যে বাস্তবিক ক্ষেত্রে হয়তো মেরি অরিয়ন এই ট্রাইবাল গ্রুপ থেকে বিলং করছে, কিন্তু মনে হবে যেন সে এই গ্রুপের কোনো মেম্বারই নয়। ইয়েট সি ইজ এ ট্রাইবাল, যদিও সে ট্রাইবাল গ্রুপ থেকেই বিলং করে, ওই অরিয়ন গ্রুপ থেকে, তথাপি তোমার দেখে মনে হবে এ কোনো অ্যারিস্টোক্রেট সোসাইটি থেকে বিলং করছে, বা বলা যেতে পারে যে বেশ অ্যারিস্টোক্রেট ফ্যামিলি থেকে বিলং করছে। ওয়ান্স আপন এ টাইম, কোন একটা সময়, হোয়াইটস এট টিম্বার প্ল্যান্টেশন ইন কুরুদা। তো কি বলা হচ্ছে, কোন একটা সময় এই হোয়াইটসরা, অর্থাৎ এই ব্রিটিশরা, তারা কি করেছিল, এই কুরুদা গ্রামে টিম্বার প্ল্যান্টেশন শুরু করেছিল। দে লেফট গ্র্যাজুয়ালি আফটার ইন্ডিপেন্ডেন্স, তারপরে ভারত যখন স্বাধীন হয় তখন তারা ধীরে ধীরে এই কুরুদা গ্রামটা ছেড়ে চলে যায়। চলো নেক্সট তারপরে কি বলা হচ্ছে, মেরিস মাদার লুকড আফটার দ্য ডিকসনস বাংলো এন্ড হাউস হোল্ড। এখানে আরেকটা ক্যারেক্টারের সাথে আমাদের পরিচয় করিয়ে দেওয়া হলো, সেটা হচ্ছে দেখো মেরিস মাদার। সে কি করতো, সে এখানে যে ডিকসন ছিল, ডিকসন বলতে এখন কাকে বলা হচ্ছে? আমরা জানি ডিকসন মিন্স হচ্ছে চার্চের কোন একজন পদাধিকার ব্যক্তি। তো এই ডিকসনের এখানে বাংলো ছিল, এবং সেই বাংলোতে সমস্ত হাউস হোল্ড যে কাজগুলো আছে, ডোমেস্টিক যে অ্যাক্টিভিটিস গুলো আছে,
যে কাজকর্মগুলো আছে সেগুলো দেখভাল করতো। কে করতো? মেরির মাদার। এখন মেরির মাদারের নাম কি এটা भी আমরা দেখবো একটু পরে জানতে পারবো। তো দেখো এখানে এই যে ডিকসন কথা বলা হচ্ছে, ডিকসনের ছেলে ডিকসন সন কেম ব্যাক ইন 1959। ডিকসনের ছেলে সে এখানে ফিরে আসে 1959 এ। কোথায় ফিরে আসে? এই কুরুদা ভিলেজে, কেন কি তার বাবার তো এখানে প্রচুর সম্পত্তি আছে। এন্ড সোল্ড দ্য হাউস, এবং এই ডিকসনের যে বাংলো সেটাকে বিক্রি করে দেয়, ফরেস্টকে भी বিক্রি করে দেয়, ওই যে টিম্বার প্ল্যান্টেশন যেটা আমরা একটু আগেই দেখলাম সেটাকে भी বিক্রি করে দেয়, এন্ড এভরিথিং এলস। অর্থাৎ ডিকসনের এখানে যা সম্পত্তি ছিল, ডিকসনের ছেলে 1959 সালে এখানে ফিরে আসে এবং সে তার পিতার সম্পত্তি সমস্ত কিছু এখানে বিক্রি করে দেয়। চলো নেক্সট। হি পুট মেরি ইন ভিকনিজ হোম বিফোর হি লেফট। এখন এই যে তার ছেলে ফিরে এসেছে, এখানে ফিরে এসে এই যে ভিকনি, যেটা আমরা একটু আগেই দেখতে পেলাম যে মেরির মায়ের সাথে আমাদের পরিচয় করিয়ে দেওয়া হলো। তো মেরির মায়ের নাম কি? মেরির মায়ের নাম হচ্ছে ভিকনি। তো ভিকনির সাথে তার একটা অ্যাফেয়ার সৃষ্টি হয়, অর্থাৎ একে অপরের প্রেমে পড়ে। যখন একে অপরের প্রেমে পড়ে তখন এই ডিকসনের ছেলের সাথে ভিকনির ফিজিক্যাল রিলেশন হয়, আর যখন ফিজিক্যাল রিলেশন হয় তখন ভিকনির গর্ভে তার সন্তান আছে এবং সেটা কন্যা সন্তান। তো এইভাবেই কিন্তু মেরির জন্ম হয়। আমরা একটু আগে দেখেছিলাম যে স্ট্রং মেসেজ অফ রিজেকশন ইন হার গ্ল্যান্ডস, এটাই হচ্ছে তার আনসার। হি পুট মেরি ইন ভিকনিজ হোম বিফোর লেফট। অস্ট্রেলিয়ায় যাওয়ার আগে বা অস্ট্রেলিয়ায় ফিরে যাওয়ার আগে সেই যে 1959 এ এখানে ডিকসনের ছেলে এসেছিল, তো এখানে সমস্ত জমি জায়গা বিক্রি করে দেয় যাওয়ার আগে ভিকনির সাথে কি করে? সে একটা সম্পর্কে জড়িয়ে পড়ে, তার মধ্যে শারীরিক সম্পর্ক হয় এবং শারীরিক সম্পর্ক হওয়ার পরে দ্য ফ্রুট অফ লাভ অফ ভিকনিস সেটা তার গর্ভে বেড়ে উঠতে থাকে। ফাইনালি দেখা যায় যে ডিকসনের ছেলে সে চলে যায় কোথায়? চলে যায় যেখান থেকে এসেছিল। কোত্থেকে এসেছিল? অন্য গ্রহ থেকে, অস্ট্রেলিয়া থেকে এসেছিল। সি ওয়েন্ট টু অস্ট্রেলিয়া, সে অস্ট্রেলিয়াতে চলে যায়। দ্য পাদ্রি এট দ্য লোকাল চার্চ, ওখানে চার্চ তো ছিল, সেই লোকাল চার্চের যিনি পাদ্রি ছিলেন খ্রিস্টিয়ান হার মেরি। তখন দেখা যাচ্ছে যে মেরিকে সে কি করে না তোমার খ্রিস্টিয়ানিটিতে কনভার্ট করে। ভিকনি ওয়াজ স্টিল এ খ্রিস্টিয়ান, কিন্তু ভিকনি দেখো প্রথমেই তো খ্রিস্টিয়ান ধর্ম গ্রহণ করেছিল, তাহলে এখানে মা এবং মেয়ে দুজনাই খ্রিস্টিয়ান। চলো নেক্সট। তারপরে কি বলা হচ্ছে? বাট হোয়েন প্রসাদ জি ফ্রম রাঁচি কেম টু লিভ ইন দ্য ডিকসন বাংলো। এই সেন্টেন্স থেকে আমরা একটা জিনিস পাই, সেটা কি? যে এই যে ডিকসনের যে বাংলো যেটা কিনা বিক্রি করে দেওয়া হয়েছিল সেটাকে কে কিনেছিল? সেটাকে কিনেছিল এই প্রসাদ জি। এই জন্যই বলা হয়েছে বাট হোয়েন প্রসাদ জি ফ্রম রাঁচি, যখন রাঁচি থেকে সে এখানে এলো থাকার জন্য, কোথায়? এই ডিকসনের বাংলোতে। এবং সে আসার পরে সে যখন দেখলো যে এখানে ভিকনি সে খ্রিস্টিয়ান ধর্মাবলম্বী, তখন সে রিফিউজড করে এন্ড রিফিউজড টু এমপ্লয় ভিকনি, এবং সে ভিকনিকে রাখার জন্য রিফিউজড করে, না 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 আমার বাড়িতে তোমাকে কাজ করতে হবে না। সে গেভ আপ খ্রিস্টিয়ানিটি। সুতরাং সে যদি কাজ ছেড়ে দেয় বা যদি তাকে যদি কাজ ছাড়িয়ে দেওয়া হয় তাহলে সে খাবে কি? বেঁচে থাকবে কি করে? সেই জন্য সে কি করে? খ্রিস্টিয়ানিটি ত্যাগ করে। বোঝা গেল? তারপরে কিন্তু ভিকনি এখানেই থাকতো। মেরি পাস্টোরস দ্য প্রসাদস ক্যাটেল। এখানে মেরি কি কাজ করতো? মেরি কিন্তু এখানে প্রসাদের বাড়িতে তার যে ক্যাটেল ছিল, যে ডোমেস্টিক অ্যানিমেলস গুলো ছিল, সেগুলোকে দেখভাল করতো। সি ইজ এ মোস্ট ক্যাপাবল কাউহার্ড, এবং আমরা বলতে পারি সে একজন দক্ষ রাখাল। রাখাল বলতে যে গরু চড়ায় বা গরুর দেখভাল করে, ডোমেস্টিক যে অ্যানিমেলস গুলো আছে তার দেখভাল করে বা পালন করে, আমরা বলতে পারি তাকেই বলা হয়ে থাকে কাউহার্ড, হ্যাঁ না? তাহলে এখানে এই যে তোমার মেরি সে কি করতো? সে এখানে কিন্তু এই প্রসাদের বাড়িতে তোমার তার যে ডোমেস্টিক অ্যানিমেলস অর্থাৎ গরু মোষ সেগুলোকে দেখভাল করতো এবং এ ব্যাপারে সে যথেষ্ট দক্ষ। চল নেক্সট। সি অলসো সেলস কাস্টার্ড আপেল। সে আরো কি করতো এখানে মেরি এখানে দেখতে পাচ্ছি যে এই যে প্রসাদজির যে বাংলো ছিল, বাংলোর সাথে যে তার যে বড় অর্চার্ড ছিল, সেখানে সে যে অ্যাপেল গাছ ছিল, সেই কাস্টার্ড আপেল সেগুলোকে সে বিক্রি করতো। গুয়াভা, সেখানে পেয়ারা গাছ ছিল, পেয়ারা বিক্রি করতো। কোথা থেকে? ফ্রম প্রসাদ অর্চার্ড, এর যে বাগান ছিল সেই বাগান থেকে। ড্রাইভিং টেরিফিক্যালি হার্ড বার্গেন্স, এবং মেরি কি করতো? সে একদম টাফ বার্গেনিং করতো। কার সাথে বার্গেনিং করতো? এই কুঞ্জারাস সাথে। কুঞ্জারাস, শর্ট কোশ্চেন আসতে পারে যে কুঞ্জারাস কাদের বলা হয়? দেখো আনসার এখানে দিয়ে আছে, দা হোলসেল ফ্রুট বায়ার্স, যারা কিনা এখানে ফ্রুট কিনতে আসতো, অর্থাৎ যারা হোলসেল ফ্রুট বায়ার্স তাদেরই বলা হতো কুঞ্জারাস। তাহলে মেরি এই কুঞ্জারাসদের সাথে কি করতো? যথেষ্ট টাফ বার্গেনিং করতো। বার্গেনিং আমরা মাঝে মাঝেই করি দোকানে গিয়ে। সি টেকস দ্য ট্রেন টু তোহরি উইথ ভেজিটেবলস ফ্রম দ্য ফিল্ড, এখানে ফিল্ড অফ প্রসাদ, অর্থাৎ প্রসাদের বাগান থেকে সে কি করতো বা মাঠ থেকে সে কি করতো? ভেজিটেবলস গুলোকে কালেক্ট করতো। কালেক্ট করে ট্রেন ধরে সে কোথায় চলে যেত? সে চলে যেত তোহরি বিক্রি করার জন্য। চলো নেক্সট। তারপরে কি বলা হচ্ছে দেখো প্যারাগ্রাফ 7। এখানে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে দেখতে পাচ্ছি এভরিওয়ান সেজ প্রসাদজি ইজ মোস্ট ফরচুনেট। এখানে প্রসাদজিকে সবাই বলতো যে প্রসাদজি যথেষ্ট ভাগ্যবান। কেন ভাগ্যবান যথেষ্ট? তার কারণ মেরির মতন একজন মহিলাকে সে পেয়েছে তার বাড়ির কাজকর্ম করার জন্য। পাশাপাশি এখানে আমরা দেখতে পাচ্ছি বিকিনি ভি আছে। হি পেজ বিকিনি এ ওয়েজ, এখানে বিকিনিকে প্রসাদ কিছু টাকা পয়সা দিত, বেতন দিত। উইথ মেরি দ্য এগ্রিমেন্ট ইজ ফর বোর্ড এন্ড লজিং, এখানে মেরিকে কি করা হতো? মেরির সাথে একটা এগ্রিমেন্ট হয়েছিল, চুক্তি হয়েছিল কিসের ক্ষেত্রে? বোর্ডিং এন্ড লজিং, অর্থাৎ থাকার জন্য এবং খাওয়ার জন্য। ক্লোথিং এন্ড সানরাইজ, তাকে জামা প্যান্ট দেওয়া হবে এবং তাকে যে ডেইলি নেসেসিটি সেটা भी দেওয়া হবে। কে দেবে? এখানে প্রসাদজি দেবে, এবং তার বিনিময়ে মেরি কি করবে? এই প্রসাদজির বাড়িতে কাজ করবে, যে যে কাজগুলো আমরা একটু আগেই দেখলাম। এখানে একটা কথা বলে রাখি, দেখো তুমি নোট করো যে এখানে রোল অফ মেরির যে কাজকর্ম, যে কাজকর্মগুলো কার করার কথা, যে কাজকর্মগুলো একটা মেল মেম্বারের করার কথা, সেটা কে করছে? সেটা মেরি করছে। তার মানে প্রথম থেকে মহাসত্য দেবী মেরিকে প্র্যাকটিক্যালি সে ফিমেল, কিন্তু বাস্তবে
বাস্তবিক ক্ষেত্রে তাকে একজন মেল ক্যারেক্টার হিসেবে প্রেজেন্ট করা হয়েছে। আমি আমার ইন্ট্রোডাকশনে ফার্স্টই বলেছি যে মহাশ্বেতা দেবী উনি একজন বেঙ্গলি ফেমিনিস্ট রাইটার, নোট দিস পয়েন্ট, ফেমিনিস্ট রাইটার। তো এখানে মেরি হচ্ছে ফিমেল, কিন্তু তাকে প্রেজেন্ট করা হয়েছে তার যে অ্যাক্টিভিটিস, তার যে কাজকর্ম, সেটা সে কার মতো করেই করছে, সেটা সে করছে একজন মেল মেম্বারের মতন। আমাদের সোসাইটিতে মেল মেম্বাররা যে কাজগুলো করে থাকে। চলো নেক্সট, তারপরে দেখো কি বলা হচ্ছে, দ্য ডিকসন বাংলো ওয়াজ বিল্ট অ্যাজ এ রেসিডেন্স ফর হোয়াইটস। এখানে এই যে ডিকসনের বাংলো, যেটা কিনা তৈরি করা হয়েছিল কাদের জন্য? শুধুমাত্র ব্রিটিশদের জন্য। ভিগনি সেজ দ্য হোয়াইটস কিপ 12 আয়াস, সার্ভেন্ট এন্ড সুইপার্স। এখানে ভিগনি বলছে যে এই বাড়িতে কতজন কাজের লোক থাকতো? এখানে টোটাল 12 জন কাজের লোক থাকতো। এটা বি শর্ট কোশ্চেন। সেই 12 জন কাজের লোকের মধ্যে কে কে ছিল? সুইপার্স ছিল, সার্ভেন্টস ছিল এন্ড আয়াস ছিল, মানে আয়া আমরা যাকে বলে থাকি। আন্ডার প্রসাদজি মেরি অ্যালন কিপস দ্য হিউজ বাংলো ক্লিন। কিন্তু সেই 12 জনের পরিবর্তে এখানে আমরা দেখতে পাচ্ছি মেরি সে একাই এই হিউজ বাংলোটাকে কি করে? পরিষ্কার পরিচ্ছন্ন করে বা দেখভাল করে। চলো নেক্সট, প্যারাগ্রাফ 8। এখানে কি বলা হচ্ছে? মেরি হ্যাজ কাউন্টলেস অ্যাডমায়ারার্স অ্যাট তহরি মার্কেট। এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে মেরি, যার কথা আমরা জানছি, পড়ছি, শুনছি, তার অনেক অ্যাডমায়ারার্স অর্থাৎ তার অনেক ওয়েল উইসার্স ছিল। কোথায়? এই তহরি মার্কেটে। তার সাথে অনেকের পরিচয় ছিল। নর্মালি আমাদের সোসাইটিতে কি হয়? নর্মালি আমাদের সোসাইটিতে দেখবে আমাদের যে মেল মেম্বার গুলো আছে তাদের পরিচিতির যে পরিধি সেটা অনেকটাই বেশি, অপরদিকে আমাদের ফিমেলদের পরিচিতির যে পরিধি সেটা অনেকটাই কম। বলা ভালো উইথ ইন দ্য ফোর ওয়ালস, তারা 4 দেওয়ালের মধ্যেই থাকে বা তাদের রাখা হয়ে থাকে। কিন্তু এখানে দেখো একটা ফিমেল যেভাবে আমাদের সোসাইটিতে থাকে বা তাকে যেভাবে রাখা হয়, এখানে মেরিকে কিন্তু সেভাবে কোনো মতেই মহাশ্বেতা দেবী রাখেননি। তিনি কিভাবে রেখেছেন? একটা সোসাইটিতে মেলরা যেভাবে থাকে বা মেলরা যেভাবে বিচরণ করে, তাদের জগৎটা যেমন হয়ে থাকে, এখানে মেরির জগৎটা হবে সেরকম। সি গেটস ডাউন এট দ্য স্টেশন লাইক এ কুইন। সে যখন ট্রেন থেকে স্টেশনে নামে তখন মনে হচ্ছে একজন কুইন নামছে। এর চাল চলন, আপ ভাব, হাঁটা চলার ভঙ্গিমাটাই যেন একটা অ্যাডভান্স লেভেলের, অন্য টাইপের। একে দেখে কেউ বলবেই না যে এ মেয়ে, বুঝতে পারলে? মেয়ে সুলভ আচরণ এর মধ্যে না কে বরাবর। সি সিটস ইন হার অন রাইটফুল প্লেস। এখানে দেখা যাচ্ছে এই মার্কেটে এই মেরি সে তো প্রতিনিয়ত ভেজিটেবলস বিক্রি করতে আসে প্রসাদের বাগান থেকে নিয়ে। তো এই মেরি যেখানে এসে বিক্রি করে বা যেখানে এসে বসে এই মার্কেটের, সেটাই যেন তার একটা অধিকার হয়ে গেছে। এখানে যদি কোনো ছেলে এসে বিক্রি করার জন্য বসে কোনো ফ্রুটস, কোনো ভেজিটেবলস, তাহলে মেরি সিম্পলি তার কাছে যাবে, তার জামার কলারটা ধরবে, একদম সেই দুধের গ্লাস থেকে মাছি তুলে ফেলে দেওয়ার মতন তাকে হালকা করে পেছনে একটা টুক করে কিক করে দেবে এবং সে 10 ফুট দূরে গিয়ে পড়বে। সুতরাং এরকম যে মেরির পাওয়ার, সেই জন্য মেরির কাছে আর কেউ যায় না এট দ্য মার্কেট। চলো নেক্সট, তারপরে কি বলা হচ্ছে? সি গেটস এ স্মোক ফ্রম দ্য আদার মার্কেটার্স, যেটা একটা ছেলে করে। এখানে দেখো মেরি বলছে মার্কেটার্সদের কাছ থেকে, দে ভাই একটা বিড়ি দে, একটা বিড়ি খেয়ে নি। ড্রিঙ্কস টি, সে চা ভি খায়, এন্ড চিউজ বেটার লিপ, সে পান ভি খায় এট দেয়ার এক্সপেন্স। এই যে মার্কেটার্স, যে সমস্ত মার্কেটার্সরা এখানে আসে, তাদের মাথায় হাত বুলিয়ে তাদেরকে পটিয়ে পাঠিয়ে, ভাই একটা বিড়ি দে না, বিড়ি খাই, এই চ চ চ এক কাপ চা খাবি, চ দেখি, এই একটা পান খাওয়া। পুরোটাই কিন্তু মেরি এখানে খায় কার পয়সাতে? অপরের পয়সাতে, আদার মার্কেটার্স এর পয়সাতে। বাট এনকারেজেস নো ওয়ান, কিন্তু কেউকেই সে থ্যাঙ্কস জানায় না। জালিম দ্য লিডার অফ দ্য মার্কেটার্স। এখানে যে সমস্ত মার্কেটার্স আছে তাদের মধ্যে হেড কে? তাদের মধ্যে হেড হচ্ছে জালিম, এন্ড এ সার্ফলাইট ইজ হার লাভার। এখানে আমরা দেখতে পাচ্ছি জালিমের একটা পরিচয়, থার্ড ক্যারেক্টার, সেটা কি? জালিম ইজ দ্য লাভার অফ মেরি। এবং সে কেমন দেখতে? সে যথেষ্ট হোয়াইট বলা, সার্ফলাইট, তার মধ্যেও একটা হ্যান্ডসাম ভাব আছে। চলো নেক্সট, আরো কি বলা হচ্ছে? দে উইল মেরি ওয়েন আইদার সে সেভিং রিচ এ 100 রুপিস। এখন এই যে লাভার জালিম, সে তো মেরিকে যথেষ্ট ভালোবাসে। তো এদের মধ্যে একটা চুক্তি আছে বা একটা বলা যেতে পারে প্রমিস আছে। সেটা কি? এরা দুজনেই বলেছে যে দেখো আমরা একে অপরকে বিয়ে করব, কিন্তু আমাদের বিয়েটা কখন হবে? যখন আমরা দুজনকার মধ্যে কেউ একজন আমাদের সেভিংস হবে 100 রুপিস, অর্থাৎ আমাদের মধ্যে একটু সচ্ছলতা আসবে, তখনই কিন্তু আমরা একে অপরকে বিয়ে করব। তারপরে দেখো প্যারাগ্রাফ 9 এ কি বলা হচ্ছে? সি হ্যাজ লেট জালিম অ্যাপ্রোচ। এখানে লেট জালিম অ্যাপ্রোচ তার মিন্স জালিমকে তার কাছে আসতে দেয়। আমাদের এই যে প্রেমিক প্রেমিকা আমরা কি করি বলো দেখি? আমরা প্রেমিকার কাছে ছুটে যাই, আবার কোন প্রেমিকা প্রেমিকের কাছে ছুটে আসে কেন? কিছু না কিছু পাওয়ার আশায়। কেউ কারোর কাছে এমনি এমনি যায় না। যদি কারোর প্রতি কোনো চাওয়া পাওয়া না থাকে, চাওয়া পাওয়াটা থাকতেই হবে, তাই না? তো এখানে দেখা যাচ্ছে জালিম, তাকে কি করা হয়েছিল? তাকে অনুমতি দেওয়া হয়েছিল বা জালিম তার যে লাভার অর্থাৎ মেরির কাছে সে আসতো। লেট জালিম অ্যাপ্রোচ, আসতো কেন? এই যে প্রমিস করা হয়েছে জালিম তাকে বিয়ে করবে, মেরি বি তাকে বিয়ে করবে, সুতরাং তাদের মধ্যে আর কোথাও বাধা বিপত্তি নেই, কোনো ব্যারিয়ার নেই। তাহলে নিশ্চিন্তে তারা প্রেম নিবেদন করতেই পারে। হার অন দ্য প্রমিস অফ ম্যারেজ। এখন এই যে প্রমিস অফ ম্যারেজ, বর্তমান টাইমে এই বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দেখবে অনেক ছেলেরাই অনেক কিছু করে থাকে। রিসেন্ট যে সমস্ত নিউজগুলো আমরা দেখতে পাচ্ছি, একটু ভালো করে খেয়াল করে দেখবে যে এই ছেলে এই মেয়েকে প্রতিশ্রুতি দিয়ে 1000বার সহবাস করে ফেলেছে, এরকম একটা ব্যাপার আর কি। সুতরাং আই রিকোয়েস্ট ইউ নট টু মেক এনি প্রমিস টু এনিওয়ান। তো এখানে প্যারাগ্রাফ 9 এ কি বলা হচ্ছে? সি হ্যাজ লেট জালিম অ্যাপ্রোচ হার অন দ্য প্রমিস অফ ম্যারেজ। এখানে কিন্তু মেরি জালিমকে অনুমতি দিয়েছে। কি অনুমতি দিয়েছে? হ্যাঁ তুমি আমার কাছে আসতেই পারো, চলো তুমি আমার সাথে প্রেম নিবেদন করতেই পারো, কেন কি তুমি হচ্ছে আমার উড বি, আমার হাজবেন্ড, তুমি পরবর্তীকালে তোমাকে বিয়ে করবে, আমি বি তোমাকে বিয়ে করবো, তো আমাদের মধ্যে কোনো ব্যারিয়ার থাকার কথাই নয়। চলো নেক্সট, তারপরে কি বলা হচ্ছে? ডটার অফ অ্যান অরিয়ন মাদার। এখানে এই যে ভিকেনি, সে তো অরিয়ন গ্রুপ থেকে বিলং করছে বা সে ট্রাইবাল গ্রুপ থেকে বিলং করছে। তার মেয়ে, সি লুকস ডিফারেন্ট, সে কিন্তু একটু অন্য টাইপের দেখতে।
কেন অন্য টাইপের দেখতে? আমরা জানি যে ডিকসনের ছেলে সে এসে খুব ভালো কাজ করে গেছে ভিকিনির সাথে, তো ভালো কাজ করে যাওয়ার যে ফল সেটাকে ভোগ করতে হচ্ছে কাকে? এই তোমার অরিয়ন মাদারকে অর্থাৎ ভিকিনিকে। তো যেহেতু সে এই ব্রিটিশের ঔরসজাত একজন কন্যা, তার মধ্যে তার যে হাইট বলতে পারো, তার যে অ্যাপিয়ারেন্স বলতে পারো, তার স্কিনের কালার বলতে পারো, সবকিছু ডিফারেন্ট। কাদের কাছ থেকে? এই তোমার অরিয়ন গ্রুপের কাছ থেকে বা এই ট্রাইবালদের থেকে। এন্ড সি ইজ অলসো এক্সেপশনালি টল। এখানে আমরা দেখতে পাচ্ছি যে সে যথেষ্ট হাইট বলা একটা ফিগার। সো সি কুড নট ফাইন্ড এ বয় অফ হার ওন কাইন্ড। সুতরাং এই গ্রুপের মধ্যে বা এই ট্রাইবালদের মধ্যে তার হাইট সমান, তার মতন দেখতে কোনো ছেলে পাওয়া কিন্তু খুব দুর্মূল্যকর ব্যাপার, পাওয়াই যায় না বলা যেতে পারে, না কে বরাবর। এখন যদি এরকম হয়, তুমি যদি কোথাও কোনো কাপেল দেখে থাকো যে মেয়ের হাইট হচ্ছে 7 ফুট আর ছেলের হাইট হচ্ছে 3 ফুট, তাল গাছের পাশে লিলিপুট, তাহলে কেমন হবে বলো দেখি? এখানে এই মেরির অবস্থাটা ঠিক সেরকম হয়ে গেছে। তো মেরি তার সোসাইটিতে কোনোভাবেই তার উপযুক্ত একটা ছেলে খুঁজে পাচ্ছে না, কি তার গায়ের রং বিশিষ্ট, কি তার মতন হাইট বলা, কি তার মতন ফিগার বলা, সেরকম কোনো ছেলেই নেই। এটা হচ্ছে মেরির জীবনের সব থেকে বড় একটা ট্র্যাজেডি। দ্য কালার অফ মেরি স্কিন ইজ এ রেজিস্ট্যান্ট ব্যারিয়ার টু ইয়ং অরিয়ন ম্যান। অর্থাৎ এই যে ট্রাইবাল যে গ্রুপ আছে তাদের মধ্যে যে সমস্ত যুবকগুলো আছে তাদের মধ্যে ডিফারেন্স কোথায়? মেরির সাথে তাদের ডিফারেন্স কোথায়? কোথায় একটা বাধা, রেজিস্ট্যান্ট কিসের? ব্যারিয়ার টু ইয়ং অরিয়ন ম্যান। এখানে যে যুবকগুলো আছে সেই যুবকগুলো প্রথমত তো মেরির মতো হাইট নয়, মেরির মতন ফিটেড চেহারাওয়ালা নয়, ইভেন মেরির মতন গায়ের রং ভি নয়। মিসেস প্রসাদ হ্যাড লুকড ফর এ ম্যাচ। কিন্তু এখানে মিসেস প্রসাদ অর্থাৎ প্রসাদজির যে ল্যাজ, আমরা বলতে পারি ওয়াইফ, সে কিন্তু কি করেছে? একটা ম্যাচ দেখেছে। দ্যাট মিনস আমরা বলতে পারি সে এই মেরির জন্য একটা ছেলে দেখেছে। দিয়ার গার্ডেনার সন, এই প্রসাদজির বাগানে যে মালি আছে সেই মালির ছেলেকে সে কিন্তু দেখে রেখেছে যে এর সাথে হয়তো মেরির বিয়ে দিলে বেশ দেখতে ভালো লাগে। সি হ্যাড সেড ইউ ক্যান স্টে অন দ্য কম্পাউন্ড। এখানে আমরা দেখতে পাচ্ছি মিসেস প্রসাদ সে কি করছেন? তিনি মেরিকে বলছেন যে তুমি এই আমার গার্ডেনার্স এর ছেলেকে বিয়ে করো, অর্থাৎ আমার মালিক ছেলেকে বিয়ে করো, তোমার থাকার কোনো চিন্তা নেই, তুমি কোথায় থাকবে? আমার এই কম্পাউন্ডেই তোমাকে একটু জায়গা দেওয়া হবে, সেই জায়গাতে তুমি বাড়ি করে থাকবে, কোনো চিন্তা নেই, আমার তো এত বাড়ি পড়ে আছে, তুমি সেখানে থাকতেই পারো। ক্লিয়ার হয়েছে? আই থিঙ্ক আজকের ক্লাস সম্পর্কে তোমার কোথাও কোনো রকম ডাউট নেই। যদি কোথাও কোনো রকম ডাউট থেকে থাকে তাহলে অবশ্যই তুমি কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আমি আমার নেক্সট ক্লাসে তোমার ডাউট ক্লিয়ার করার চেষ্টা করবো। হ্যাঁ, এখানে একটা কথা বলে রাখি, তুমি অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। তুমি যদি সাবস্ক্রাইব না করো তাহলে তো আমি ডিমোটিভেটেড হয়ে পড়বো, আবার ডিমোটিভেটেড হয়ে পড়লে আবার ঠিক ক্লাস আসতে ডিলে হবে। থ্যাংক ইউ।